সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আজকে আমরা অর্থনীতির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট নিয়ে তোমাদের সামনে এসেছি। সেটা হচ্ছে মুদ্রা ও ব্যাংকিং। মুদ্রা আজকে মূলত আলোচনাটা হবে মুদ্রা নিয়ে। মুদ্রার একটা বিখ্যাত সংজ্ঞা প্রথমেই দিয়েছি, মানি ইজ হট মানি ডাজ। মানে মুদ্রার কাজ যে জিনিস করে সেটাকেই বলা হয় মুদ্রা। তাহলে মুদ্রার কাজ কি? আমরা একটু ব্যাক ফুটে যাই। যখন আমাদের যে কারেন্সি আছে, এই যে কাগজি নোটগুলো, সেগুলোর আরো আগে যখন এই ধরনের কোনো কমন বিনিময় মাধ্যম মানুষের মধ্যে ছিল না, তখন কি হতো? তখন মানুষ কিন্তু বিনিময় করতো। এটাকে বলা হয়তো বিনিময় প্রথা। বিনিময় প্রথা কি? ধরো যে এখন আমরা একজন দিনমজুর আমাদের বাসায় কাজ করতেছে, তার বিনিময়ে আমি ১,০০০ টাকা দিচ্ছি। তাহলে তখন কি হতো? তখন হতো যে একজন মানুষ কাজ করতো, তার মজুরি ছিল ১০ কেজি চাল। মানে এই যে শ্রমটা বিক্রি হতো কোনো একটা দ্রব্যের সাথে। এখন তারপরে গরু, ধরো যে একটা গরুর বিপরীতে ১০টা ছাগল দেওয়া লাগতো, অর্থাৎ এইভাবে। অথবা বড় একটা গরুর বিপরীতে ২টা ছোট গরু। তাহলে বিনিময় প্রথা ছিল, একটা জিনিসের পরিবর্তে আরেকটা জিনিস। এটা কিন্তু খুবই অসুবিধা। এমন সময় আমি একজনের কাছে একটা জিনিস আছে যেটা আমার প্রয়োজন, আবার আমার কাছে যেটা আছে সেটা তার প্রয়োজন না। মানে মিসম্যাচ হওয়ার কারণে আমরা তখন জিনিসটা বিনিময় করা যেত না, অর্থাৎ লেনদেনটা খুবই জটিল ছিল। তারপরে মানুষ কড়ি আবিষ্কার করলো, যে কড়িগুলো দিয়ে সবাই লেনদেন করতে পারতো। সেগুলো বহন করা নানান ঝামেলা ছিল। তারপরে আহ স্বর্ণ মুদ্রা চলে আসলো। মানুষ একদম, যে মুদ্রাগুলো দেওয়া হলো এগুলো স্বর্ণের তৈরি। তখন দেখা গেছে যে এগুলো নিয়ে মানুষ যখন দূরে যেত রাস্তায়, তখন ডাকাত ধরে স্বর্ণ মুদ্রা নিয়ে নিত, কারণ স্বর্ণ মুদ্রার নিজস্ব একটা ভ্যালু আছে। এখন টাকাও নিতে পারে। তারপরে হচ্ছে আহ এমন হইতে পারে, আহ, এমন হইতো যে ওই স্বর্ণ মুদ্রাগুলো ১০০ টাকার একটা কয়েন, যেটা সোনারের কাছে বিক্রি করলে ২০০ টাকা পাওয়া যাচ্ছে, তখন মানুষ ওইটা বিনিময়ের কাজে ব্যবহার না করে তখন সোনারের কাছে বিক্রি করে অর্থ নিয়ে নিত। অর্থাৎ সরকার তখন একটা বিপদে পড়ল। তারপরে মানুষ দেখলো যে না, এইভাবে হচ্ছে না, তাহলে এমন একটা বিনিময়ের মাধ্যম যেটা এই সব ঝামেলা থেকে বেঁচে যাবে। তখন সরকার গ্যারান্টি দিল যে এই যে একটা কাগজ তোমাদের দেওয়া হচ্ছে, যে কাগজে ১,৫০০ লেখা থাকবে, যেটা নিজের কোনো ভ্যালু নাই, কিন্তু সরকার এটার গ্যারান্টি হচ্ছে যে এই কাগজটা তোমার কাছে থাকলে তুমি ৫০০ টাকার জিনিস কিনতে পারবা। তারপরে ১,০০০ টাকার কাগজ একটা থাকলে তোমার কাছে, কাগজ বলতে ওই যে টাকাটা আর কি, জাল টাকা না, সরকার যেটা দিছে, সেই সরকারি টাকাটা তোমার কাছে যদি থাকে, তুমি ১,০০০ টাকার একটা জিনিস তোমাকে যে কেউ দিবে। তাহলে অর্থের মূল কাজটা হচ্ছে বিনিময়ের মাধ্যম। সঞ্চয় করা যেতে পারে অর্থ দিয়ে, তারপরে মূল্যের পরিমাপক হিসেবে কাজ করে। তাহলে যা বিনিময়ের মাধ্যম হিসেবে সকলের নিকট গ্রহণীয়, মূল্যের পরিমাপক ও সঞ্চয়ের বাহন হিসেবে কাজ করে, তাকে বলা হয় মুদ্রা। এটা জি ক্রাউথার বলেছে। আমরা এই সংজ্ঞাটাও দিতে পারি, যা বিনিময়ের মাধ্যম, মূল্যের পরিমাপক এবং সঞ্চয়ের বাহন হিসেবে সকলের নিকট গ্রহণীয়, তাই হচ্ছে রাষ্ট্র কর্তৃক স্বীকৃত, সেটা হচ্ছে মুদ্রা। আমরা এখানে তিনটা জিনিস দেখছি। একটা হচ্ছে বিনিময়ের মাধ্যম। বিনিময় কি? একটা ওই যে আমরা প্রথমে বললাম যে বিনিময় একটা জিনিসের পরিবর্তে আরেকটা জিনিস, কিন্তু অর্থ থাকলে কি হবে? অর্থের বিনিময়ে তুমি যে কোনো জিনিস নিতে পারবা। তোমার কারণ অর্থ বা টাকা, আরেকটা জিনিস আমি বলেই নেই যে হচ্ছে টাকা আর এই যে মুদ্রা, মানি এবং টাকার মধ্যে আসলে সম্পর্কটা কোথায়? আচ্ছা, টাকাটা হচ্ছে একটা কারেন্সি, অর্থটা হচ্ছে বিনিময়ের একটা, যে কোনো কিছু সেটা দিয়ে যদি বিনিময় করা যায় সেটা অর্থ হিসেবে ফাংশন করে। কিন্তু এই টাকাও তো অর্থ, ও টাকা বা হচ্ছে কারেন্সিটাও হচ্ছে আমার বিনিময়ের মাধ্যম হিসেবে কাজ করতেছে। অর্থাৎ মানির সর্বোৎকৃষ্ট রূপটা হচ্ছে কারেন্সি, বা হচ্ছে টাকাটাকে বলা হয় সর্বোৎকৃষ্ট মানি। মানে সকল টাকাই হচ্ছে, সকল টাকা বা কারেন্সি, কারেন্সি বলতে পৃথিবীর সকল দেশের যে মুদ্রাগুলা প্রচলিত আছে, যেমন বাংলাদেশের ক্ষেত্রে টাকা আছে, ইন্ডিয়ায় আছে রুপি, তারপরে দিরহাম, দিনার, ডলার আছে, তারপরে ইউয়ান আছে, ইয়েন আছে, এই সবগুলো হচ্ছে কারেন্সি। এই কারেন্সি গুলো হচ্ছে সর্বোৎকৃষ্ট মানি। কেন? কারণ হচ্ছে এগুলো দিয়ে বিনিময় করা যায়। বিনিময়ের আরো যে মাধ্যমগুলো আছে, অন্য কিছু মাধ্যম হিসেবে থাকতে পারে, যেমন এখনো কেউ একদিন কাজ করে ১০ কেজি চাল নিতে পারে, তখন ওই চালটা তার কাছে মানি হিসেবে কাজ করবে। কিন্তু এই টাকার বিনিময়ে শ্রম বিক্রি হচ্ছে, টাকার বিনিময়ে দ্রব্য বিক্রি হচ্ছে। তার মানে কি? সর্বোৎকৃষ্ট মানি হচ্ছে কারেন্সি, আর এই বাংলাদেশি কারেন্সি হচ্ছে টাকা। আচ্ছা, বুঝেছো? মানে মানি হচ্ছে বিনিময়ের মাধ্যম হিসেবে যা কিছু হবে সেটাকে বলা হবে মানি। আর টাকা যেহেতু বিনিময়ের মাধ্যম হিসাবে কাজ করে এবং সর্বোৎকৃষ্ট মাধ্যম, এই জন্য টাকা হচ্ছে সর্বোৎকৃষ্ট মানি। আর কারেন্সি, টাকাটাকে হচ্ছে কারেন্সি, বাংলাদেশের যে কারেন্সি সেটার নাম হচ্ছে টাকা। ইন্ডিয়ায় এই কারেন্সিটা হচ্ছে রুপি। এই আর কি সম্পর্কটা। তাহলে আমরা
এখন এখানে আমরা কয়েকটা জিনিস বলেছি। বিনিময়ের মাধ্যম, বিনিময়টা আমরা বুঝছি। অর্থের বিনিময়ে যেকোনো কিছু কেনা সম্ভব। সেটা জিনিস, দ্রব্য, সেবা। তাহলে এটা হচ্ছে অর্থ বিনিময়ের মাধ্যম হিসেবে কাজ করতেছে। আমি ডাক্তারের কাছে গেলে ডাক্তার আমাকে প্রেসক্রাইব করবে, তার জন্য আমি তাকে একটা মূল্য দিয়ে আসতেছি। সেটা কি দিচ্ছি? টাকা দিচ্ছি, ৳১,০০০ সামথিং। তাহলে সেবা নিলাম ডাক্তারের থেকে। তো বিনিময়ের মাধ্যম হিসেবে কাজ করলো কি? টাকা। আমরা এখন মুদ্রা, যেহেতু সমস্ত কারেন্সি হচ্ছে মুদ্রা, সেজন্য আমরা টাকা বললেও আমরা মুদ্রাটা বুঝবো। আর হচ্ছে মূল্যের পরিমাপক হিসেবে কাজ করে। মূল্যের পরিমাপক জিনিসটা কি? মূল্যের পরিমাপক হচ্ছে ওই যে একটা কলম কিনবে তুমি, সেই কলমটা ৳৫ কিনছো। মানে কলমের মূল্যটা কি দিয়ে নির্ধারণ করা হলো? টাকা দিয়ে। বাংলাদেশে যা কিছু আছে বা পৃথিবীর যেখানেই আছে সেটার এগেইনস্ট এ ওই দেশের কারেন্সি দিয়ে সেটার মূল্য নির্ধারণ করা হয়েছে। একটা দ্রব্যের সাথে আরেকটা দ্রব্যের তুলনা করতে, সহজে লেনদেন করার জন্য। তাহলে মূল্যের পরিমাপটা দ্রব্যের বা সেবার মূল্যের পরিমাপ কি দিয়ে করা হচ্ছে? টাকা দিয়ে। সেজন্য মুদ্রা দিয়ে করা হচ্ছে। তার মানে কি? এটা মূল্যের পরিমাপক হিসাবে কাজ করতেছে। সঞ্চয়ের বাহন হিসাবে সকলের নিকট গ্রহণীয় এবং রাষ্ট্র কর্তৃক স্বীকৃত। সঞ্চয়ের বাহন কি? মানে এটা টাকা বা কারেন্সি দিয়ে সহজে সঞ্চয় করা যায়। তুমি সঞ্চয় করতে চাইলে সেটা খুব সহজে তোমার আলমারির মধ্যে রাখলা, ব্যাংকে রাখলা ইত্যাদি আরকি। সহজে এটা দিয়ে সঞ্চয় করা যায়। তাহলে এই হচ্ছে ব্যাপার। এখন মুদ্রার আরো অনেকগুলোই কার্যাবলী আছে। সেই গুলোকে মোটা দাগে ৩ টা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে বাণিজ্যিক কার্যাবলী, সামাজিক এবং মনস্তাত্ত্বিক কার্যাবলী। আমরা আরেকটু সামনে আগাই ব্যাখ্যাটা করে ফেলি। আচ্ছা, বাণিজ্যিক কার্যাবলী কি? এখানে বাণিজ্যিক কার্যাবলীর ১ম এই আমরা যেগুলো দেখতে পাচ্ছি সেগুলো আমরা আসলে আলোচনা করে ফেলেছি। বিনিময়ের মাধ্যম অলরেডি তোমরা বুঝেছো। এরপরে আসা হচ্ছে মূল্যের পরিমাপক, সেটা বুঝেছো। এরপর হচ্ছে সঞ্চয়ের বাহন, সেটাও বুঝেছো। তারল্যের মান, তারল্য জিনিসটা কি? তরল জিনিসটা কি? তরল জিনিসটাকে মাটিতে গড়ায় দিলে একটু উঁচু নিচু হলে চলে যায়। এক বোতল থেকে আরেক বোতলে নেওয়া যায়, পটে নেওয়া যায়, বালতিতে নেওয়া যায়। অর্থাৎ সহজেই এটার রূপ আকার পরিবর্তন করে ফেলা যায়। অর্থের ক্ষেত্রেও এই কনসেপ্টটাই। অর্থাৎ তোমার কাছে যদি টাকা থাকে তাহলে সেটাকে তুমি খুব সহজে সম্পদে পরিণত করতে পারবে। একটু আগে যে তুমি অসুস্থ হলে ডাক্তারের কাছে যাবা, মানে যে সেবা, টাকাটাকে তুমি তখন সেবায় রূপান্তর করতেছো। তারপরে তুমি একটা ভালো জামা কিনবা, সেটা কি যেকোনো টাইমে কিনতে পারবা তোমার কাছে টাকা থাকলে। অর্থাৎ টাকা থাকে যেকোনো সময়। টাকাকে বা হচ্ছে মুদ্রাকে সহজে সম্পদে পরিণত করা যায়। অর্থাৎ এটাই হচ্ছে তারল্য। মানে কোনো কিছুকে একটা রূপ থেকে আরেকটা রূপে সহজে পরিবর্তন যত সহজে করা যাবে তার তারল্য তত বেশি। অর্থের তারল্য অনেক বেশি, কারণ অর্থ সহজে এই অর্থর যে রূপটা আছে বা টাকাটাকে যে কোনো সম্পদে রূপান্তর করা যায় স্থগিত লেনদেনের মাধ্যমে। স্থগিত লেনদেনটা কি? আমরা ভবিষ্যতের জন্য যে লেনদেনগুলো রাখি। আচ্ছা, দোকানে আমরা যে ধরো যে তেল, নুন, লবণ, পেঁয়াজ অনেক কিছু কিনলাম একটা মুদির দোকান থেকে। সেখানে আমি টাকা দিলাম না, বাকি রাখলাম। কিছুদিন পরে দিব। তাহলে সেই দোকানদার কি কখনো কি কিনেছো সেটা লেখে? না, সব হিসাব করে শুধু টাকাটা লিখে রাখে। এই যে স্থগিত লেনদেনের ক্ষেত্রে টাকাটা লেনদেনের মান হিসাবে টাকাটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে। ঋণের ভিত্তি হিসাবেও টাকাই কাজ করে। আমাদের চেক, ব্যাংক ড্রাফট, হুন্ডি যেগুলো আছে, ব্যাংক আমাদেরকে দিয়ে থাকে ঋণপত্রগুলো। এই ঋণপত্রগুলোর ভিত্তি হিসাবে টাকাই কাজ করে। সেটা কি? আমাকে ব্যাংক এগুলো কখন দেয়? আমাকে ব্যাংক কখন চেক দিবে? যখন আমি ব্যাংকে একটা অ্যাকাউন্ট খুলবো, সেখানে কিছু আহ, ব্যাংকে টাকা গচ্ছিত রাখবো। মানে ব্যাংকের কাছে কিছু জামানত রাখলে সেই জামানতের এগেইনস্টে আমাকে এই ঋণপত্রগুলো ব্যাংক দিতে পারে। তাহলে ভিত্তিটা কি? ভিত্তি হচ্ছে টাকা। আয় বন্টন, আমরা জানি উৎপাদনের যে ৪ টা উপকরণ আছে, ভূমি, শ্রম, মূলধন, সংগঠন, এই সবগুলো একটা জায়গায় মিলে কোনো কিছু উৎপাদন করলে তার সেই ভূমি থেকে যে রেন্টটা দেওয়া হবে, তারপরে শ্রমের ক্ষেত্রে যে ওয়েজটা দেওয়া হবে, তারপরে প্রফিটটা দেওয়া হবে, সেটা অর্থাৎ এই যে ৪ টা উপকরণের যে আয়গুলো সেগুলো তাদেরকে যথাযথভাবে দিয়ে দিতে, মানে ধরো যে একটা শার্ট কারখানায় লোকজন কাজ করে, তাহলে তাদেরকে তো আহ, ভূমি, শ্রম, মূলধন, সংগঠন মানে যে জমির রেন্ট সেটা শার্ট দিয়ে দেওয়াটা খুবই সম্ভব না আরকি। তাহলে কি দেওয়া যায়? টাকা। মানে টাকা দিলে কারো কোনো আপত্তি নেই। তাহলে এই আয় বন্টনের ক্ষেত্রেও টাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। স্থানান্তরের বাহন, এখন ধরো আমরা সিলেটের কোনো লোক, সে লন্ডনে গিয়ে সেটেল হতে চায়। এখানে জিনিসপত্র যা আছে সব আর রাখতে চায় না। তাহলে সে কি করবে? এগুলো নিয়ে লন্ডনে যাবে? না। সে সহজে যেটা করতে পারে সেটা হচ্ছে এখানে এগুলো বিক্রি করবে, সেটা এগেনস্টে টাকা নিবে, তারপরে ওইখানে ব্যাংক থেকে সেটা ইউরো নিল, অর্থাৎ এই যে কারেন্সির মাধ্যমে সে সম্পদটা সহজে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে পারে, তারপরে সেই ইউরো দিয়ে সে কিনলো ওইখানে সম্পদ যা পারলো আর কি। আর হচ্ছে তৃপ্তি বৃদ্ধির মাধ্যম। হ্যাঁ, অর্থ আমাদের তৃপ্তিও বৃদ্ধি করে বিভিন্নভাবে। টাকা
পেলে মানসিক তৃপ্তি বাড়ে, সেই কাজটা অর্থ করে। তবে আমাদের মনে রাখতে হবে এই তৃপ্তি বৃদ্ধি করতে গিয়ে আমরা যেন অসৎ উপায় অবলম্বন না করি, অর্থাৎ সৎ পথে যতটুকু পাওয়া যাবে সেটা নিয়ে আমরা খুশি থাকবো, সেটাই হবে আমাদের তৃপ্তির মূল লক্ষ্য। তবে আমরা চেষ্টা করব ভালো কিছু করার, সর্বদাই চেষ্টা করব, কিন্তু সেটা সৎ পথে। অসৎ উপায়ে একটা টাকাও আমার আসলে তৃপ্তির কারণ হবে না। সাময়িক তৃপ্তি পেলেও এটা দীর্ঘকালীন অশান্তি বা অতৃপ্তির কারণ হবে। এই জিনিসটা মাথায় অলওয়েজ সেট করব জীবনে সুখী থাকতে হলে। তাছাড়া জীবনের সুখটা তোমার কোথায় হারিয়ে যাবে, তুমি আর সেই সুখ, হারানো সুখ আর ফিরে পাবে না। এখন চলো সামাজিক কার্যাবলী। মুদ্রার কিছু সামাজিক কার্যাবলী আছে, যেমন হচ্ছে মর্যাদার প্রতীক। মুদ্রা, যার টাকা আছে, যার কাছে, সে যদি সেগুলো দিয়ে গরিব মানুষকে সাহায্য করে, তারপরে বিভিন্ন সামাজিক কার্যকলাপে লাগায়, তাহলে সেটা তার সামাজিক মর্যাদার প্রতীক হিসাবে ভালো পরিমাণে কাজে লাগবে। এমনিতেও অর্থ যার আছে তাকে আমরা একটু মর্যাদা দেই। মর্যাদা দেওয়ার অন্যতম কারণ কিন্তু এটাই, সে বিভিন্ন সামাজিক কাজে সে অর্থ দান করে, অর্থাৎ অর্থ এই যে দান করা, সাহায্য করা, বিভিন্ন প্রতিষ্ঠানে দেওয়া, এইগুলো হচ্ছে, এইগুলো করতে কি অর্থই বেশি ভূমিকা পালন করে। মানে সম্পদ দেওয়ার থেকে টাকাটা এই ক্ষেত্রে দিলেই মানুষ সহজে অ্যাকসেপ্ট করে। সম্পর্ক রক্ষা, বিভিন্ন সামাজিক যে অনুষ্ঠানগুলো আছে, একটা বিয়ের অনুষ্ঠান, সেখানে কি লাগবে, সেই অনুষ্ঠানটা করতে বিভিন্ন ক্ষেত্রে কি টাকার প্রয়োজন বা মুদ্রার প্রয়োজন হবে। তো তারপরে বিভিন্ন সময় আত্মীয় স্বজনকে দাওয়াত করা, তারপরে আরো এই সামাজিক যে কার্যক্রমগুলো আছে, তো সেই আহ, দরিদ্রকে সাহায্য করা, দাতব্য প্রতিষ্ঠান, এগুলো আসলে কি হয়, মুদ্রা দিয়ে করা যায় সহজে, সেই জন্য সামাজিক রক্ষায়ও এটা হচ্ছে ভূমিকা রয়েছে। নিরাপত্তা সহায়ক, অর্থ নিরাপত্তায় সহায়ক, যেমন কেউ অসুস্থ হয়ে গেল, তার স্বাস্থ্যগত নিরাপত্তার জন্য মানুষ টাকা সঞ্চয় করে। যে কোনো সময় অসুস্থ হলে, চিকিৎসা নিতে গেলে 5 মণ ধান নিয়ে তো মেডিকেলে যাওয়া যাবে না, তাকে কি করতে হবে, অর্থ রাখতে হবে, অর্থাৎ তার যে সামাজিক নিরাপত্তা, তার আহ স্বাস্থ্যগত নিরাপত্তা, সেটা দেখা যাচ্ছে। খাবার খাবার কিনতে গেলে তার হচ্ছে ভালো টাকা লাগবে, অর্থাৎ এই যে খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য নিরাপত্তা, তার বাসস্থান, একটা বাড়ি করবে, সেই ক্ষেত্রেও তার হচ্ছে ওই মুদ্রাই লাগবে, অর্থাৎ মুদ্রার মাধ্যমে এই নিরাপত্তাগুলো সহজে অর্জন করা যায়। তাই এই সামাজিক কার্যাবলীতেও মুদ্রার একটা ভালো ভূমিকা আছে। মনস্তাত্ত্বিক কার্যাবলী হচ্ছে ওই যে যত অর্থ থাকবে, তখন অর্থ কাছে থাকলে মনোবলটা বাড়ে, বিভিন্ন কাজে আহ ভালো তৃপ্তি পাওয়া যায় বা নিজের কাছেই ভালো একটা ফিল থাকে, সেই জন্য মনস্তাত্ত্বিক কার্যাবলী অর্থের আছে। আরেকটা জিনিস আমি ইচ্ছা করে এখানে ইনক্লুড করি না, সেটা অর্থের গুরুত্ব। সেটা আমি তোমাদের একটু কিভাবে লিখবে সেটা একটু হিন্টস দিয়ে দিচ্ছি, তোমরা পারবে। আচ্ছা, আমরা এক স্লাইড ব্যাক যাই। এই যে এখান থেকে আমি অর্থের গুরুত্ব যেগুলো আছে, এই গুলোকেই জাস্ট ঘুরিয়ে গুরুত্ব বলতে পারি, যেমন বিনিময়ের মাধ্যম। তাহলে অর্থ বিনিময়ের মাধ্যম হিসেবে অর্থের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ অর্থের মাধ্যমে আমরা সহজে বিনিময় করতে পারি। মূল্যের পরিমাপক, অর্থ মূল্যের আহ অর্থের মাধ্যমে যে কোনো জিনিসের মূল্য সহজে পরিমাপ করা যায়, যার কারণে আমরা কোন জিনিসের মূল্য কি সেটা জানতে পারি, এবং সেই অনুযায়ী আমাদের প্রয়োজনীয় জিনিস মূল্যায়ন করতে পারি। এটা একটা ভালো কাজ করে, অর্থাৎ এই কথাগুলো ঘুরিয়ে জাস্ট এটার একটা কিভাবে আহ, একটা কাজ করে, সেটার আসলে সামাজিক গুরুত্বটা কি সেটা বললেই অর্থের গুরুত্বটা চলে আসবে। সংক্ষেপ করার জন্য এগুলো অন্তর্ভুক্ত করা হয়নি, তোমরা জাস্ট এই কথাগুলো ঘোরাবে তাহলেই পারবে। নেক্সট স্লাইডে যাই আমরা। আহ, এখন হচ্ছে বিহিত মুদ্রা নিয়ে আমরা কথা বলি। এটাকে লিগ্যাল টেন্ডার মানিও বলা হয় হচ্ছে বিহিত মুদ্রা, অর্থাৎ আহ, এখন আমরা যে মুদ্রাগুলো আমাদের কাছে আছে, যেমন 1,000 টাকার নোট, এটা যদি সরকার তার গ্যারান্টিটা উঠে নেয়, সরকার যদি আজকে একটা গ্যাজেট দিয়ে দেয় যে 1,000টার নোট বাতিল করা হলো, তুমি বলো তো তোমার কাছে যে 1,000 টাকার নোট আছে সেটা তুমি বা হচ্ছে তোমার বন্ধুর কাছে যেটা আছে, তুমি তো সেটা কি 10 টাকায় কিনবে? সরকার বললো এটা বাতিল, তুমি কি 10 টাকা, 10 টাকার নোট এখনো চালু আছে, 1,000 টাকা দিয়ে 10 টাকার নোট কিনবে কিনা সরকার যদি বাতিল করে? না, এটার ইন্ট্রিনজিক ভ্যালু নাই, মানে এটার নিজস্ব কোনো ভ্যালু নেই। তাহলে সেই ক্ষেত্রে ওই রাষ্ট্র স্বীকৃত যে মুদ্রাগুলো আছে, মানে সেগুলোকে বলা হচ্ছে বিহিত মুদ্রা। এগুলোর নিজস্ব কোনো ভ্যালু নেই, কিন্তু রাষ্ট্র আমাকে গ্যারান্টি দিয়েছে যে এই যে তোমার, আমরা যে 1,000 টাকা লিখে একটা নোট সুন্দর করে ছাপিয়ে দিয়েছি, এবং এটা আমরা নকল প্রতিরোধ করার জন্য নানা ব্যবস্থা নিয়ে দিয়েছি, যে কেউ এটা চাইলেই তৈরি করতে পারবে না, করলেও এটার মতো হবে না, সেটা জাল টাকা হবে। তো তখন তুমি এই টাকাটা নিচ্ছ। এই ধরনের যে টাকাগুলো আছে সেগুলোকে আমরা বলি হচ্ছে আহ বিহিত মুদ্রা। এটার আমি সহজ সংজ্ঞান করেছি, রাষ্ট্র কর্তৃক স্বীকৃত মুদ্রাকে বিহিত মুদ্রা বলা হয়। এবার এই বিহিত মুদ্রার দুইটা ধরন আছে, যেমন
সসীম বিহিত মুদ্রা, ধরো যে তুমি একটা জমি কিনছো 10 লাখ টাকা দিয়ে। এখন তুমি তোমার দাদা থেকে শুরু করে এই পর্যন্ত তোমরা হচ্ছে 5 টাকার কয়েন জমাইছো, জমায় এই জমিটা কিনতেছো। এখন এই জমিওয়ালাকে যদি তুমি 10 লক্ষ টাকা দাও, একটা বস্তা না ট্রাক নিয়ে যাও আর কি, ট্রাক নিয়ে 10 লক্ষ টাকা দাও, সে যদি বলে যে না আমি এটা নিব না, কয়েন আমি নিব না, তাহলে তুমি তাকে দিতে বাধ্য করতে পারবে না আইন অনুযায়ী। অর্থাৎ লেনদেনের সময়ে কোন মুদ্রা একটি নির্দিষ্ট পরিমাণে অধিক কোনো ব্যক্তিকে গ্রহণ করতে বাধ্য না করা গেলে সেই মুদ্রাটাকে বলা হয় সসীম বিহিত মুদ্রা। তো 5 টাকা দিয়ে একটা কয়েন দিয়ে তুমি একটা চকলেট খেতে পারো, সে দোকান তোমার থেকে নিবে না, করবে না। অর্থাৎ ছোট লেনদেনের ক্ষেত্রে ব্যবহার করা যায়, কিন্তু বড় আকারের লেনদেনে যে মুদ্রাগুলো ব্যবহার করা যায় না সেগুলো হচ্ছে হ্যাঁ, সসীম বিহিত মুদ্রা। যেমন 1 টাকা, 5 টাকার কয়েন, তারপরে বিভিন্ন পয়সাগুলো ছিল, 25 পয়সা, 50 পয়সা, এগুলো আর কি। তারপর হচ্ছে অসীম বিহিত মুদ্রা, যে সকল মুদ্রা দ্বারা যে কোনো পরিমাণে লেনদেন করা যায় সেটাকে বলা হয় হচ্ছে অসীম বিহিত মুদ্রা। যেমন হচ্ছে 5 টাকা থেকে শুরু করে, 5 টাকার কাগজি নোট, কিন্তু এখানে আমরা রেখেছি হচ্ছে 5 টাকার কয়েন। কয়েনটা মানুষ বেশি টাকা হলে ভারী হয়ে যাবে, এত টাকা কে নেবে তখন। আচ্ছা, 5 টাকার হচ্ছে কাগজি নোট। এই কাগজি নোটটা হচ্ছে অসীম বিহিত মুদ্রা, অর্থাৎ এগুলো দিয়ে মানুষকে দিলে মানুষ নিবে। আর 1,000 টাকার নোট, 500 টাকার নোট, 150 যা থাকে, 5 টাকা থেকে শুরু করে বাংলাদেশে 1,000 টাকার নোট পর্যন্ত আছে। সেই কাগজের নোটগুলো হচ্ছে আমাদের উম, অসীম বিহিত মুদ্রা, অর্থাৎ এগুলোর সীমা নাই, যে কোনো পরিমাণে যে কাউকে দিলে তারা এই টাকা নিতে বাধ্য থাকবে। তাহলে আমরা আশা করি এটা বুঝে গেছি ভালো করে। এরপরে আসা হচ্ছে আমানত। এই ধারণাটা খুবই গুরুত্বপূর্ণ, আজকের ক্লাসের সর্বশেষ ধারণা। আমানত মানে আমরা কি বুঝি? আমরা যখন বলি যে এই তোর কাছে হচ্ছে এটা আমানত থাকলো, তার মানে কি? আমি যখন এটা চাইবো তখন তুই এটা, যার কাছে আমি আমানত রাখছি সে খুব সুন্দরভাবে ওই জিনিসটা ঠিকঠাক আমাকে আবার ব্যাক করে দেবে। আমরা ব্যাংকে কি আমানত রাখি? টাকা, মূল্যবান জিনিসপত্র, যেমন স্বর্ণ টর্ণ বাংকারে রাখা যায় ব্যাংকে। তাহলে এই আরকি। তাহলে এই ধরনের যে জিনিসপত্র, এটা হচ্ছে কারো কাছে কোনো কিছু গচ্ছিত রাখা আমানত। ব্যাংকের ক্ষেত্রে সেই আমানতটা বা অর্থনীতির আমানত হলো সাধারণত জনগণ, বাণিজ্যিক ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠানে, সরকার কর্তৃক স্বীকৃত যে আর্থিক প্রতিষ্ঠান আছে বাণিজ্যিক ব্যাংক ছাড়াও, সেই প্রতিষ্ঠানে যে অর্থটা জমা রাখে, মানে যে টাকাটা বা অর্থ জমা রাখতেছে সেইটা, যে অর্থ জমা রাখে ও কিছু শর্ত সাপেক্ষে তা উত্তোলনের অধিকার রাখে, মানে সেটাকে বলা হয় হচ্ছে আমানত। যে অর্থটা আমরা ব্যাংকের কাছে জমা রাখতেছি, অর্থাৎ ব্যাংক আমাদের থেকে রাখতেছে, সেই অর্থটাকে বলা হয় হচ্ছে আমানত। ব্যাংকগুলো 3 ধরনের আমানত রাখে, একটা হচ্ছে সঞ্চয়ী, একটা হচ্ছে স্থায়ী, আর একটা হচ্ছে চলতি। এখন আমরা প্রথমে স্থায়ী আমানত নিয়ে কথা বলি। স্থায়ী আমানতকে বলা হয় হচ্ছে ফিক্সড ডিপোজিট। অর্থাৎ এই ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে গেলে 3 ধরনের অ্যাকাউন্ট খোলা যায়, সঞ্চয়, স্থায়ী আর চলতি। তাহলে স্থায়ী আমানত নিয়ে বা স্থায়ী অ্যাকাউন্টে যে টাকাটা রাখা হয় সেটার একটা মেয়াদ থাকে। ধরো যে তুমি 6 মাস মেয়াদি একটা ফিক্সড ডিপোজিট করেছো, তো এর অর্থ হচ্ছে তুমি যদি 1 লক্ষ টাকা যদি 6 মাসের জন্য ব্যাংকে দিয়ে দাও, বা 10 লাখ টাকা, তাহলে 6 মাসের আগে সেই টাকাটা তুমি তুলতে গেলে ব্যাংকে একটা নোটিশ দেবে, এবং ব্যাংক এই জন্য তোমাকে যে ওই সুদ দিতে চেয়েছিল সেই সুদটা 6 মাস পূর্ণ না হলে আর দিবে না, তখন তুমি টাকাটা তুলতে পারবে। আর সঞ্চয় আমানতের ক্ষেত্রে এ ধরনের কোনো আহ, ব্যাংক কত টাকা দিবে কি, তুমি টাকা এখানে জমা রাখতে পারো, মোটামুটি ছোট অ্যামাউন্টে যে কোনো সময় তুলতে পারো। আর চলতি আমানত হচ্ছে এখানে যে কোনো পরিমাণে, এখানে কিছু লিমিট আছে, মানে কত টাকা একেবারে তোলা যাবে সেই ব্যাংকে অবহিত করতে হবে। আর চলতি আমানতের ক্ষেত্রে আসলে আহ, তুমি যে কোনো অ্যামাউন্টে টাকা এই অ্যাকাউন্টে রাখতে পারো। চলতি অ্যাকাউন্টে যদি আমানত রাখো তাহলে সেটা রাখতে পারো। আর যে কোনো সময় যে কোনো অ্যামাউন্টে তুলতে চাইলে ব্যাংক তোমাকে দিয়ে দিবে। তাহলে এই 3 ধরনের হচ্ছে আমানত বা হচ্ছে অ্যাকাউন্ট ব্যাংকে খোলা যায়। আশা করি আজকের ক্লাস যারা শুনেছো খুব ভালোভাবে বুঝেছো। এরপরে তোমাদের কাজটা হচ্ছে আসলে তোমাদের যার যে বইটা আছে সেই বইটা একটু খোলা, দেখা, কথাগুলো মিলানো। ইনশাল্লাহ তোমাদের কাছে এখন এই সমস্ত যে আইডিয়াগুলো আছে এগুলো একদম স্পষ্ট মনে হবে। তারপরেও যদি কোশ্চেন থাকে তোমরা কমেন্ট বক্সে সেই কোশ্চেনগুলো করতে পারো, ইনশাল্লাহ আমরা সেগুলোর যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।